গত বছর জুলাই মাস এবং তার আগেও আমরা দেখেছিলাম এই সময়টা জুড়ে গোটা সময়টা জুড়ে আমরা দেখেছিলাম নতুন বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছিল। বলা হয়েছিল স্বাধীনতা 3.0 অর্থাৎ তৃতীয়বারের স্বাধীনতা ধরে রাখতে হবে, ছিনিয়ে আনতে হবে। তারপর কেটে গিয়েছে কটা মাস? মাত্র 6টা মাস। এবার আবার সে দেশের মানুষ বলছে না, আমরা তো এই বাংলাদেশ চাইনি, অর্থাৎ নতুন বাংলাদেশ হঠাৎ বোধহয় পুরনো হয়ে গিয়েছে। মানুষ বলাটা ভুল, অন্তত যাদের ওপর মানুষ ভরসা রেখেছিলেন সেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন শাখা প্রশাখা, যারা সমন্বয়ক, যারা সে দেশের সেই অর্থে বলতে গেলে মন্ত্রী শান্ত্রী, তারা আজকে বলছেন যে না, আবার গণ অভ্যুত্থানের পথে যেতে পারে, আবার একটা স্বাধীনতা বিপ্লব হতে পারে। অর্থাৎ 6 মাস অন্তর অন্তর একটা দেশে স্বাধীনতা বিপ্লব হয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, কতবার একটা দেশ স্বাধীন হতে পারে? একটা দেশের স্বাধীনতা দিবস ঠিক কতদিন পর, কতদিন অন্তর অন্তর আসে? বাংলাদেশকে এবার বোধহয় বছরে 2বার করে দেশকে স্বাধীন করতে হবে। সেরকমই অন্তত তাদের যে চেষ্টা আমরা দেখছি, তাদের দেশের যারা অন্তর্বর্তী সরকারের মাথা, তারা তো সেরকমই দিকে ইঙ্গিত করছে, নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করবে, প্রত্যেকের সঙ্গে লড়াই করবে। 6 মাস পেরিয়ে গেছে, একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে, ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েও ভোট করাতে পারেনি। এবং কবে যে সেই ভোটটা হবে সেটা নিয়ে স্বয়ং মুখ্য উপদেষ্টা তিনিও বলছেন হয়তো বছরের শেষে আমরা একটা ভোট করালেও করতে পারি, কিন্তু তার মধ্যেও অনেক যদি কিন্তু বিষয় রয়েছে। বিএনপি এবার বোধহয় বুঝতে পেরেছে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে ঠিক কোন ভুলটা তারা করে ফেলেছে। ক্ষমতা লোভী ইউনূস ক্ষমতা হারানোর ভয়ে ভোটই করাতে চাইছেন না। এবার ময়দানে নেমেছে কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই যেটা বলছিলাম, স্বঘোষিত নেতা মন্ত্রী শান্ত্রী, তারা তো তাদের পদ অনুযায়ী সমন্বয়ক, কিন্তু আদতে যেহেতু একটা নির্বাচিত সরকার নেই, সুতরাং তার মন্ত্রিসভাও নেই, কিন্তু এই সমন্বয়করাই কার্যত এক একটা দফতরের মন্ত্রিত্ব সামলে আসছেন। উপদেষ্টার পদ ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। তিনি কি বলছেন? না, অনেক হয়ে গিয়েছে, সরকারি পদ আর দরকার নেই, এবার তাদের একটা অন্য উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটাও ভারী মজার। এবং মানুষকে কিভাবে বোকা বানানো যায়, বাংলাদেশের মানুষকে, এই ইউনূস এবং তার আশপাশের সাঙ্গপাঙ্গরা, তথাকথিত সমন্বয়করা, সেই বিষয়গুলো বোধহয় রাতে না ঘুমিয়ে সেগুলো এরা বোধহয় রাত্রিবেলা ভার্চুয়ালি হোক ফিজিক্যালি হোক তারা মিটিং করেন এবং তারপর বোধহয় বলেন যে এভাবে কাল থেকে আমরা বাংলাদেশের মানুষকে বোকা বানাবো। কিভাবে? তারা বলছে যে এবার আর সরকারি পদের কোনো দরকার নেই, আমরা সেসবে থাকছি না, অন্য কেউ সামলাও বাবা, আমরা এসবের মধ্যে থাকছি না। আমরা কি করব? মানুষের সঙ্গে জনসংযোগটা তৈরি করব। আবার একজন বলছে যে না, এভাবে দেশটা চালালে কিন্তু হবে না, আমি বাবা মুখ্য উপদেষ্টা, আমি বলছি এরকমভাবে চালিও না, আমরা খুব ভালো যুধিষ্ঠিরের মতো করে ভাববো এবং সেরকম সত্যের পথে চলবো। মুখে এই কথাগুলো বলছে, কিন্তু আদতে তাদের টিচার, তাদের মেন্টর, ওই জামাতিরা, ওই মৌলবাদীরা, আইসিস, আইএসআই, এরাই, যুক্তরাষ্ট্র এরাই, এবং তাদের কথা মতো তারা আদতে চলছে, কিন্তু মানুষকে বিপথে চালিত করার চেষ্টা। তারপরই ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন কে না? সার্জিস আলম। তিনি বলছেন যে সরকারি পদে থাকবো না, মানুষের কাছাকাছি যাব, এবং তার একটা উদ্দেশ্য আছে, সেদিকে আসবো। এবং এই সার্জিস আলম কি বলছে? ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। এই সার্জিস আলমই চলতি মাসের শেষে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ করবে বলে খবর দিয়েছেন, সবার মাঝে খবর দিয়েছেন। গতকাল আমরা জানি তারা সবার মাঝখানে এই যে এই বিষয়টা আসবে, এটা খায় না গায়ে মাখে আমরা জানি না, এরকম একটার পর একটা ভুইফোড় রাজনৈতিক দল সামনে আসছে। কারণ ওই যে বলা হয়েছে ভোট হবে, সেটা কবে হবে, কোন ডিসেম্বরে হবে, আদতে এই 25শে ডিসেম্বরে, 26, 27, 28, নাকি এই শতাব্দী চলে যাওয়ার পরে কোনো একদিনের কথা তারা ভাবছে, আমরা সত্যিই জানি না। আমার স্থির বিশ্বাস ইউনূস নিজেও জানেন না। কিন্তু বলছে সার্জিস আলম যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। কবে না? এই মাস, চলতি মাস, অর্থাৎ ফেব্রুয়ারির শেষেই। তার সর্বেসর্বা কে হবেন? সার্জিস আলম। অপর সমন্বয়ক নাহিদ ইসলামকে আবার তিনি বলছেন সরকারি পদ থেকে সরে যাও বাবা, এবার জনসংযোগে মন দাও। প্রথমেই আজ শোনাবো সার্জিস আলম তিনি ঠিক কী ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাদেরই মুখ্য উপদেষ্টা এবং তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারকে। শুনুন। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে
ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন, তার আগে বলছেন যে যে সেন্টারে ভোটের সময় যে ভোট কেন্দ্রে সমস্যা হবে সেই ভোট কেন্দ্র থেকেই নাকি গণ অভ্যুত্থান হবে। একবার ভাবুন যে ভোটের আগে কি সুন্দর শান্তিপূর্ণ বার্তাই না দিচ্ছেন এই ছাত্রনেতা এবং সোকল সমন্বয়ক। গত ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামার কথা ঘোষণা করেছিলেন বিএনপির তরফ থেকে, বিএনপির নেতৃত্ব। দেখুন 3 মাস আগে রাস্তায় নামা নিয়ে কি বলেছিল বিএনপি। 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। আমরা 53 বছর আগে স্বাধীন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? এই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কীভাবে সেটা ব্যবস্থা করবে, এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। দেশে গণতান্ত্রিক উপায়ে ভোট করানো হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল ইউনূস, কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আসার পর ভোট পিছোতে একের পর এক বাহানা খাড়া করেছে এই ইউনূস নেতৃত্বাধীন সরকার। কখনো ভোটার তালিকার সংশোধন, কখনো সংস্কারের পর ভোট করানো, আর এখন দ্বিতীয় পর্বের সূচনার কথা বলছেন কে? মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের পাশে এখন জামাত ছাড়া আর কেউই নেই। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ রাখতে পারি। এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পারে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। ভোট করাতে ভয় পাচ্ছেন ইউনূস। এই পরিস্থিতিতে 6 মাসের মধ্যে ফের একবার পদ্মাপাড়ে তৈরি হয়েছে নতুন করে গণ অভ্যুত্থানের আশঙ্কা। ফের কি নতুন করে আরও একবার স্বাধীন হবে বাংলাদেশ? কেন বলছি এই কথা? কারণ বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচিত কোনো সরকার তো নেই। একেবারে জোর জুলুম করে একটা সরকারকে নিজেদের মধ্যে থেকে খাড়া করা হয়েছে, তার মধ্যে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে। কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার তো এটা নয়। ভোট নিয়ে চরম অনিশ্চয়তা চলছে। সমন্বয়কদের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। মূল্যবৃদ্ধিতে চরমে বাংলাদেশের মানুষের অবস্থা। দেশে বাড়ছে জঙ্গি কার্যকলাপ। একের পর এক জঙ্গিকে তো ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে এই দেশটা। আন্তর্জাতিক সাহায্য বন্ধ। ট্রাম্প ক্ষমতায় আসার পর ডিপ স্টেটের সাহায্য চলে গিয়েছে।
এক কাট্টা হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে গোটা দেশটা? রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক 3 দিক থেকে চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। সব মিলিয়ে বড় করে আশঙ্কা তৈরি হয়েছে নতুন করে এই গণ অভ্যুত্থানের। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। ফের কি গণ অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশে? হাসিনার পর এবার কি দেশ ছেড়ে পালাতে হতে পারে ইউনূসকেও? নির্বাচনের দাবিকে সামনে রেখে পদ্মা পারে যেভাবে সুর চড়ছে, তাতে সেই আশঙ্কাই প্রবল হচ্ছে। প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। পাশে নেই আমেরিকা। বিএনপি জামাত লড়াই তুঙ্গে। ইউনূস বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে। ইউনূসের দিন কি ঘনিয়ে এলো? রিপাবলিক বাংলা। ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস বারবার পুনরাবৃত্তি নিজের পুনরাবৃত্তি করে। তো এই হেন 6 মাস অন্তর অন্তর স্বাধীনতা উপলব্ধি, স্বাধীনতাকামী একটা দেশ, তারা কি এবার আবার নিজেদের সেই ইতিহাসকেই নিয়ে আসবে নিজেদের দেশে আরও একবার? এই নিয়ে যখন কথা হচ্ছে সেই সময় প্রতিবেদনটা চলছিল এবং প্রতিবেদনে একটা লাইন আমার খুব মনে ধরলো যে নিজে এবার যাকে সরিয়ে এসেছিলেন মোহাম্মদ ইউনূস, তিনি নিজের দেশটা এবার থাকতে পারবেন তো এই 6 মাসের মধ্যে? আবার তো দ্বিতীয় ইনিংস খেলার কথা ভাবছেন। তা যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত এবং সেই সঙ্গে সাংবাদিক রক্তিম দাস আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে, এবং যারা বাইরে থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন সাধারণ সম্পাদক VIF বাংলাদেশ নরেন্দ্রনাথ মজুমদার, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আমরা প্রথমেই যে দুর্নীতির কথা বলছিলাম সমন্বয়কদের, দেশটার মধ্যে এই মুহূর্তে যে অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে থেকে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতি নিয়ে রীতিমতো বেসামাল অবস্থা মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশে পদে পদে দুর্নীতি স্বীকার করছেন কে? খোদ মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন তার মাথা নত হয়ে যাচ্ছে, বাংলাদেশে কোনো শৃঙ্খলা নেই। দুর্নীতিতে সে দেশ তালিকা যদি করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে সে দেশ দুর্নীতিতে 1 নম্বরে রয়েছে বলছেন মোহাম্মদ ইউনূস। তার নাকি মাথা হেট হয়ে যাচ্ছে। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনুন। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুরু করলাম, একটা উদাহরণ, এই উদাহরণ সর্বত্র। যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নেই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।